হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি খুব সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গল্পটি অনেক ভালো লাগবে আপনাদের। গল্প পাঠে আমি আছি ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই। কিছুক্ষণ পূর্বে আমার স্বামী আমার জন্য লাল সাদা মিশেলে একটা শাড়ি কিনে এনেছে। নিজ হাতে আমাকে শাড়িটা দিয়েছেন উনি, কারণ কারণ আজ আমার দ্বিতীয় বিয়ের জন্য আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বিয়েটা বড়ই হাস্যকর হলেও এটাই সত্য। এখন উনি আশা করছেন আমি ওনার কথা মতন যেন তৈরি হয়ে বিকেলেই পাত্রপক্ষের সামনে যাই। এক শ্বাসে কথাগুলো গড়গড় করে বলল আরহা। মুঠোফোনের অপর পাশ থেকে কী জবাব এলো শুনতে পাওয়া গেল না, কারণ ইতিমধ্যে সৌরভ রুমে প্রবেশ করেছে। আরহার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল সৌরভ। পুরো রুমের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছুক্ষণ আগে কেনা শাড়ির টুকরো, কিন্তু এমন শাড়ি তো আরহার বেশ পছন্দ। আমলকি, এসব কি? কিছুক্ষণ পর ওনারা চলে আসবে, আর তুমি শাড়ি কেটে ফেলেছো কেন? আচ্ছা বাদ দাও, তাহলে না হয় এই কালো শাড়িটা পরে নাও। রাগে ক্ষোভে আরহার দু চোখ দিয়ে পানি অনবরত পড়ছে। দ্রুত পায়ে এগিয়ে আরহা শক্ত হাতে সরবের কলার চেপে ধরল ও ঝাঁঝালো কণ্ঠে বলল, ফাজলামো পাইছেন? এসব কি? নাকি আপনি আমার সাথে নিছক তামাশা করছেন? যদি তামাশা করে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এখন এসব বন্ধ করুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সরব মুচকে এসে আরহাকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালোবাসার টানাপোড়ন চলছে প্রিয়তা। নিজে অসুখী থেকেও যে ভালোবাসার মানুষকে সর্বোচ্চ সুখী দেখতে চায় সেই তো প্রকৃতি প্রেমিক। মানে হেয়ালি করবেন না, স্পষ্ট করে বলুন। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু স্বপ্ন, কিছু চাওয়া পাওয়া থাকে। যখন সে চাওয়া পাওয়ার হিসাবে বারবার শূন্য হতে থাকে তখন বাধ্য হয়ে ছাড়তে হয় প্রিয় মানুষের হাত। আমার একজন সন্তান চাই, ডক্টর রিপোর্ট দিয়েছেন। রিপোর্টে কি এসছে? ওয়েট, আমি ইনফার্টিল, তাই তো? সরবের দৃষ্টি এতক্ষণ বাইরে থাকলেও এখন স্থির দৃষ্টি আরহার দিকে। শেষ কথা বলার সময় আরহার স্পষ্ট স্বর অস্পষ্ট হয়ে গেল। কোনোভাবেই নিজেকে সামলে সে বিছানার এক পাশে নিজেকে ধাতস্থ করে নিচ্ছিল। সরব বেশ করে চাইছিল আরহাকে সামলাতে, শক্ত হাতে এগিয়ে দিতে, কিন্তু এ সম্ভব নয়। মাঝে মধ্যে আমাদের নিয়তি এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে নিয়তির হাতে সবই নিছক খেলনা, বই কিছুই না। তুমি নারী, নিজের ক্ষমতা অক্ষমতার কথা নিজেই ভালো জানবে হয়তো, কিন্তু আমার সন্তান চাই আমলকি। ডক্টর কনফার্ম করেছেন, যদি এমন হয় থাকে তাহলে আপনি বিয়ে করতে পারেন। আমি অনুমতি দিলাম, কিন্তু এসব বলবেন না। তুমি আমার দায়িত্ব। প্রথমে তোমাকে সুখী দেখতে চাই, কিন্তু হ্যাঁ, আমি এটাও চাই আমার একজন সন্তান থাকুক। প্রতিটি মেয়ের মতন প্রতিটি ছেলের সুপ্ত ইচ্ছে থাকে একদিন তার অংশ পৃথিবীতে আসবে। সবাই তখন সন্তানের বাবা বলে ডাকবে, বৃদ্ধ বয়সে অবলম্বন হবে। আমিও চাইছি, কিন্তু এর বিনিময়ে আমি তোমার সুখকে নিলামে উঠাতে পারবো না। সমস্যা আমার হলে বিয়ে আমাকে কেন দিবেন? আপনি বিয়ে করে নিন, আমার কথা আপনার না ভাবলেও চলবে। তুমি বুঝতে পারছো না কেন? এভাবে হয় না। নিভে যাওয়া প্রদীপের শিখা হঠাৎ ঘি পেলে যেভাবে জ্বলে ওঠে ঠিক সেভাবে জ্বলে উঠল। দ্বিগুণ জোরে চিৎকার করে বলল, আজ আপনি রিপোর্ট পেলেন, জানতে পারলেন আমি মা হতে পারবো না, আর আপনি এক বেলার মধ্যে আমার জন্য পাত্র ঠিক করে ফেললেন। আপনাকে সন্তান দিতে পারবে এমন কাউকে বিয়ে করে আনলেই তো হয়। আমাকে নিয়ে তো মাথা ব্যথা কেন আপনার? আপনার সমস্যা তো আমি, তাই না? আমি থাকলে আপনার সমস্যা তো হবে, এটাই। আমি চলে যাব, কিন্তু আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মুখ আমি দেখতে চাই না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যেন আমার মুখ আপনাকে আর দেখতে না হয়। তবুও আল্লাহ তাআলার দোহাই আমার উপর এমন মানসিক অত্যাচার বন্ধ করুন, না হলে আমি সত্যি আত্মহত্যা করতে দুবারও চিন্তা করব না। এই পর্যায়ে আরহা থেকে ধাক্কা দিতে দিতে সরবকে রুম থেকে বের করে দেয়। রুমের দরজা আটকে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো আরহা। সরবের চোখ মুখে তখন অপমানের ছাপ স্পষ্ট। শক্ত চোয়ালে বেশ দৃঢ় কণ্ঠে দরজার ওপাশে থাকা আরহাকে উদ্দেশ্য করে বলল, ঠিক 9টার সময় পাত্রপক্ষ আসবে, তৈরি হয়ে থাকবে, না হলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠেছ যত সব। এতক্ষণ চুপচাপ ছেলেও ছেলের বউয়ের সব দেখেছিল মনোয়ারা বেগম। কি হয়েছে, কেন এমন করছে কিছুই জানে না উনি। আজ সকালেও তো সব ঠিকঠাকই ছিল, তবে এখন কি হলো? আর হয়তো এমন মেয়ে নয়, অনেক বুদ্ধিমতী মেয়ে। সর্বের কোনো কথার অমান্য করে না, ঝগড়াঝাটি তো অনেক দূরের কথা। 3 বছরের বিবাহিত জীবনে তাদের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি। আজ কি হলো?
একটা দীর্ঘশ্বাস ফেলে আরহার রুমের দিকে এগুলো মনোয়ারা বেগম। দরজার পাশে আরহার গঙ্গানির শব্দে স্পষ্টত শুনতে পাচ্ছেন। দ্রুত চাবির গোছায় নিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে দেখলেন আরহা ফ্লোরে পড়ে আছে। অজানা আশঙ্কায় মন কুরকুর করে যাচ্ছিল। তবে কি সরব মেয়েটাকে মেরেছে? মাথায় কারোর স্পর্শ। চোখ মেলে তাকিয়ে আরহা আবার ফুপিয়ে কেঁদে উঠল। কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে বলল, মা, আমি কখনো মা হতে পারবো না। বিধাতা আমাকে সে ক্ষমতা দেয়নি। তাই বলে কি তোমার ছেলে আমাকে অন্য কারোর হাতে তুলে দিতে পারে? সমস্যা যেহেতু আমার, তাহলে উনি বিয়ে করলেই তো পারে। আমি না হয় শুধু নামমাত্র স্ত্রী রইলাম। কিন্তু উনি আমাকে বিয়ে দিতে চাইছে কেন? আমার কি দোষ? আরহার কথা তেমন একটা বুঝতে পারল না মনোয়ারা বেগম। আলগোছে আরহার শাড়ির আঁচল টেনে দিয়ে রুম থেকে বের করে এনেই নিজের রুমে নিয়ে আসে। মস্তিষ্কে শুধু একটা কথাই চলছে, আরহা মা হতে পারবে না। তাহলে সরব তাকে কেন বিয়ে দিতে চাইছে? খুব সযত্নে নিজের রুমেই আরহাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল মনোয়ারা বেগম। ঠিক রাত 8:30টায় সরব ফিরে এলো হাতে রিপোর্ট নিয়ে। বসার ঘরে সোফায় গায়েলি দিয়ে আরও একবার চক্ষু বুলালো রিপোর্টে। না, কোনো ভুল নেই, সব সত্যি। কিছুক্ষণ পর পা বাড়ায় রুমের উদ্দেশ্যে। ভেবেছিল আরহা হয়তো রুমের দরজা আটকে রাখবে, কিন্তু দরজা ধাক্কা দিতেই খুলে যায়। রুমে আরহা নেই। একরাশ ভয়ের মেঘ জমেছে মনে। হয়তো এক্ষুনি বৃষ্টি হয়ে ঝরিয়ে পড়বে দু চোখ দিয়ে। কিন্তু নিজেকে কিভাবে সামলাতে হয় সরব জানে। আরহা আমার রুমে। মায়ের কথায় পেছনে ফিরে সরব এহসান, মরহুম এহসান ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে। সরবের বোন বিনতে এহসান। 2 ছেলে মেয়ে ছিল। বছর 4 আগে বিয়ে দিয়েছে। বৃন্তর বিয়ের পর নতুন এক ছেলেকে পেয়েছেন, ঠিক তেমনই আরহা ওনার আরেক মেয়ে। বৃন্তর বিয়ের পর ওসমান সাহেবের মস্তিষ্কে পানি জমতে শুরু করে। খুব বেশি সময় ছিল না ওনার হাতে, তাই দ্রুত সে ছেলের বউ নিয়ে আসতে চেয়েছিল। আরহা ওনার পছন্দ করা বউ। মনোয়ারা বেগমের কাছে তার স্বামীর শেষ আমানত। আরহাকে সে পুত্রবধূ নয়, মেয়ে হিসেবেই মানে। আর সেই মেয়ের সাথে তার ছেলে এমন কেন করছে, সে কৈফিয়ত নিতেই এখানে দাঁড়িয়েছে মনোয়ারা বেগম। তৈরি হতে বলো মা, কারণ পাত্রপক্ষ দেখতে আসছে। সরবের এমন কথায় মনোয়ারা বেগম সজোরে থাপ্পড় মারে সরবের গালে। লজ্জা করে না? এই শিক্ষা তোমার বাবা তোমাকে দিয়েছে। তুমি সাহস কি করে পাও আরহাকে এসব বলতে? কারণ তোমার ছেলে অক্ষম, পারবে না কখনো শূন্য কোলে একটা ফুটফুটে সন্তান দিতে। তোমার ছেলেকে সে ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি। মনোয়ারা বেগম করুণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, একবার তুমি বলছো তুমি বাবা হতে পারবে না, আবার আরহা বলছে আরহা মা হতে পারবে না। কি হচ্ছেটা কি, আমাকে একটু স্পষ্ট করে বলবে? হাতে থাকা রিপোর্ট মায়ের দিকে এগিয়ে দিয়ে সরব বলল, আরহাকে মিথ্যা বলেছি মা। ও যদি জানতে পারে অক্ষমতা আমার, তাহলে ও আমাকে ছাড়বে না। সারা জীবন একটা সন্তানের জন্য এভাবে কষ্ট পাবে। সমাজের মানুষ কথা শোনাবে। আমি এসব মেনে নিতে পারবো না। মা, তোমার কাছে অনুরোধ, তুমি সব আরহাকে বলবে না। আমিও চাই আমার প্রিয়তার সুখী হোক। তাই তো এসব। তুমি হয়তো বলবে এই কেমন পাগলামো, তাই না? হয়তো জীবনের কোনো একদিন ও জানতে পারবে আজ যা হচ্ছে সব মিথ্যে। কিন্তু সেদিন আফসোস থাকবে না, কারণ ওর তখন নিজের সন্তান থাকবে। এই সমাজ কখনোই দেখবে না সমস্যা বা অক্ষমতাকার। সমাজ কথা তো শোনাবে আরহাকে। আমি চাই আরহা আজকের ব্যবহারের জন্য আমাকে ঘৃণা করুক, জেদ করে আত্মসম্মানের বশে বেরিয়ে যাক এ বাসা থেকে। নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি চাই আরহা যেন পৃথিবীর সব থেকে মিষ্টি অনুভূতি, শুভ্র স্পর্শ অনুভব করতে পারে। আমার সেই ক্ষমতা নেই বলে আমি কি আরহার অংশের সুখ অনুভূতি নিলামে তুলে দিতে পারি না মা। তোমার ছেলেটা বড্ড স্বার্থপর। সে তার স্বার্থের জন্য এসব করেছে। মায়ের সাথে কথা শেষ করে মায়ের রুমের দিকে পা বাড়ায় সরব। অন্ধকার রুমের বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে আরহা। বিয়ের 3টে বছর কখনো আরহাকে কাঁদতে দেয়নি, শুধুমাত্র একদিন ব্যতীত। সেদিন যেদিন সরবের বাবা ইন্তেকাল করেন, সেদিন আরহা যেমন কান্না করেছিল, ঠিক তেমনভাবেই আগলে নিয়েছিল বাড়ির প্রত্যেক মানুষকে। আরহা শুধু একটা নাম বা মানুষ না, সরবের লাইফে আরহা নিজেই সরবের সব। সবে মাত্র রাত 8:55, অথচ পুরো বাসায় পিন পতন নীরবতা। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা আরহাকে ঠিক করে দিচ্ছিল, কিন্তু ঘুমন্ত আরহা সরবের বাম হাতে মাথা রেখে দিব্যি আরাম করে ঘুমোচ্ছে। সরব উঠতে পারল না। আজ মেয়েটা চুল বেনুনি করেনি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানি, নোনা স্রোতের শুকনো ছাপ, কিছুক্ষণ পর পর ফুপিয়ে কেঁদে ওঠা, এসব একরাশ কষ্ট হয় বুকের মাঝখানে। কেমন ভার ভার লাগছে সরবের।
আরহার কপালে ছোট্ট একটা আবেগী স্পর্শ দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সরব। ডান হাতে চিবুকে স্পর্শ করতেই দৃষ্টি স্থির হলো আরহার চিবুকের নিচের কাটা দাগটাকে। আচ্ছা, কেউ কি কারোর ক্ষতস্থানের প্রেম পড়তে পারে? কাটা ছেঁড়া দাগের উপর কি কেউ ভিমরি খেয়ে পা পিছলে প্রেমে পড়তে পারে? পারে তো। যেমন সরব পড়েছে আরহার থুতনির নিচে কাটা দাগে। বছর 3 আগে কথা। পুরো পরিবার ব্যস্ত সরবের জন্য পাত্রী দেখতে। এক মেয়েকে মোটামুটি বেশ পছন্দ হয়েছিল সবার। বিয়ে পাকা কথা দেওয়ার আগে বৃন্ত যখন মেয়ের ছবি দেখলো তখন সাফ মানা করে দিল। কারণ জানতে চাইলে বৃন্ত বলল, এই মেয়েকে আর যাই হোক বাড়ির বউ করে আনা যায় না। এই মেয়ে শুধু নামে শিক্ষিত, আর তাছাড়া একটু ভালো ফ্যামিলি হলেই হয় না। এই মেয়ের মুখের ভাষা জঘন্য। এত নিকৃষ্ট ভাষা মেয়ে মানুষের মুখের হতে পারে না। শুধু এই মেয়ে নয়, এই মেয়ের বড় বোনের মুখের ভাষা ভালো না। এরা কথায় কথায় বাবা মা তুলে গালিগালাজ করে। মান সম্মানের ভয় এদের কেউ মুখ তুলে তাকাতেও পারে না, কারণ এরা বস্তির মেয়ের মতো আচরণ করে। আর ভাষা, মুখের ভাষা তো ব্রথেলের মেয়েদের থেকেও জঘন্যতম। শোন মা, মেয়ে মায়ের জাত, এদের নরম হতে হয়। আমার মেয়ে না আমরা। আমাদের কেউ কিছু বললে আমরা কি যাই পুরুষ মানুষের মতো গালিগালাজ করতে? নাকি চুপ থেকে ঝামেলা জেনেও বড় না হয়েছে দিকে খেয়াল রাখি? আসলে দেশের বাইরে থাকলে কিংবা একটু মডার্ন ড্রেস আপ ফলো করলেই সভ্য মানুষ হওয়া যায় না। এই মেয়ের ফ্যামিলিগত যোগ্যতার দিক দিয়ে ভালো, কিন্তু ভাইয়া তো মেয়েকে বিয়ে করবে, মেয়ের ফ্যামিলি স্ট্যাটাসকে না। আশা করি বুঝছো। বৃন্তর সাথে সত্যি ছিল কথা। মেয়ের উগ্র ব্যবহার, অসংযত মুখের ভাষা সম্পর্কে খবর পেয়েছিল সরব। আর তাছাড়া সৌভাগ্যবশত বৃন্তর জুনিয়র ছিল মেয়েটা, তাই এই যাত্রায় বেঁচে যায় সরব। কারণ আর যাই হোক, ঘরে বউ হিসেবে উগ্র আচরণের মেয়েকে কোনো মানুষ পছন্দ করবে না। এসব আলোচনা চলছিল সরবদের বাসায়। ওসমান সাহেব তখন নামাজে গিয়েছিলেন, কিন্তু এখনও ফেরেনি। হঠাৎ কলিং বেল বেজে উঠে। বৃন্ত এগিয়ে সদর দরজা খুলতেই দেখে কালো রঙের বোরখা হেজাব পরা একজন মেয়ে ওসমান সাহেবকে ধরে দাঁড়িয়ে আছেন। অল্প বয়স্ক মেয়ে, বুঝতে অসুবিধা হয় না বৃন্তর, কারণ চোখ স্পষ্ট বলছিল এই মেয়ে দেখতে মাশাআল্লাহ সুন্দরী হবে। মেয়ের কণ্ঠস্বরে ধ্যান ফিরে বৃন্তর। আসলে উনি রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই। মেয়েটার কথা শেষ হতে না হতেই বৃন্তর বাবার হাত ধরে ভেতরে নিয়ে আসে, সাথে মেয়েটাকে আসতে বলে। ওসমান সাহেবের তখন সবে মাত্র রোগ ধরা পড়েছে। উনি ঠিকমতো চলতে পারে, কিন্তু হঠাৎ হাত পা কাঁপতে থাকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। ওসমান সাহেবকে বৃন্ত ভেতরে দিয়ে এসে দেখে মেয়েটা দাঁড়িয়েই আছে। ভালোভাবে খেয়াল করে দেখল মেয়ের পরনে বোরকা না, লং ড্রেস, কিন্তু মুখ আবৃত। বৃন্ত থেকে বিদায় নিয়ে মেয়েটা চলে যাচ্ছিল। মোনারা বেগম ধন্যবাদ জানাতে এগিয়ে আসছিল, কিন্তু মেয়েকে চলে যেতে দেখে আর পেছন থেকে ডাকলো না। এবার মেয়েটা হঠাৎ পেছনে ফিরে চাইল, স্থির দৃষ্টি মোনারা বেগমের দিকে। কয়েক কদম এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো আন্টি? বৃন্ত এবং মোনারা বেগমের কৌতূহলময় দৃষ্টি। প্রথম পরিচয়ে কেউ কাউকে হুটহাট আন্টি বললেও তুমি করে বলে না। তবে মেয়েটা হালকা হাসলো, চোখ হাসির প্রতিচ্ছবি প্রকাশ করছে। মুখ অনাবৃত করতে করতে মেয়েটি বলল, আমায় চিনতে পারোনি তো? আমি আরহা। আরহা নাম শোনার সাথে সাথেই মোনারা বেগমের চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে। এত বছর পর প্রিয় প্রতিবেশীদের পিচ্ছি মেয়েটাকে এভাবে নিজের বাসায় দেখবে কখনো আশা করেনি উনি। তুমি আরহা? আমাদের আরহামণি, আরাব ভাইয়ের মেয়ে? একরাশ বিস্ময়ের সাথে উত্তেজিত কণ্ঠ নিয়ে জিজ্ঞাসা করেন মোনারা বেগম। মুচকে এসে মাথা দুলিয়ে আরহা সায় দিতেই মোনারা বেগম আরহার গলা জড়িয়ে ধরে। প্রায় 8 বছর পর আরহাকে দেখছে। বৃন্ত যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ঘোর কাটতে সে আরহা পাশে গিয়ে বসল। মোনারা বেগম ধীরে ধীরে সব কথা জিজ্ঞাসা করতে লাগলেন এবং আরহা সব বলছিল। হঠাৎ করে চলে যাওয়ার কারণ বলল আরহা। ওসমান সাহেবের কথা শুনে বেশ মন খারাপ করলো, কিন্তু এটাও বলল, আমি সত্যি আঙ্কেলকে চিনতে পারিনি। দাড়ি রেখেছে তো, তাই হয়তো চিনতে পারিনি। আচ্ছা বলো, কি খাবে? তুমি তো আম পছন্দ করো, তাই না? একটু অপেক্ষা করো, সরব সকালে বাজার থেকে আরশিনা আম এনেছে, আমি নিয়ে আসছি। আরহার উত্তরের অপেক্ষা না করেই মোনারা বেগম পা বাড়ায় রান্নাঘরের দিকে। এদিকে আরহা আড্ডা জমিয়েছে বৃন্তর সাথে। দুজনে একসাথে কত খেলেছে, আচার চুরি করে খেয়েছে, ধলাবুড়ির গাছে লেবু চুরি করেছিল, এত শত কত কথা।
ড্রয়িং রুম থেকে কারোর হাসির শব্দ শোনা যাচ্ছে। হাসির শব্দ যেন কাছের চুরির শব্দের মতো সরাসরি মস্তিষ্কে আঘাত করছে। বুকে আঘাত করছে, যার ফলে ব্লাড পাম্প দ্রুত হচ্ছে। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় সৌরভ। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সে ভিজে গিয়েছিল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই সৌরভ দেখে বৃন্ত কারোর সাথে খোশ গল্পে ব্যস্ত। সৌরভকে দেখেই দ্রুত জিজ্ঞাসা করে, দেখো তো ভাইয়া, চিনতে পারিস কিনা? সে তো ধ্রুমের ন্যায় পা দুটো, পায়ের নখে মেহেদির রং। অবশ্য ইদানিং মেহেদি থাকে নাকি? মেহেদির নাম করে যা বিক্রি হয় ওসব তো কেমিক্যাল প্রোডাক্ট। হাত দুটো শুধু কবজি দেখা যাচ্ছিল। মেয়েটার চুলগুলোর এক পাশে ভেজা, মনে হয় আসার সময় বৃষ্টিতে ভিজেছে। হঠাৎ চোখ পড়ল থুতনির দিকে। সবিস্ময় সৌরভ বলল, আরহা, চিনেছিস তাহলে? তোর বাবা মসজিদ থেকে আসার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন, ও বাসায় নিয়ে এলো। আমরা তো চিনতেই পারিনি। নেকাবে মুখ আবৃত ছিল, কিন্তু দেখ, মেয়ে আমাকে ঠিকই চিনেছে। মোনারা বেগমের কথা সৌরভ কথাটা শুনতে পেল কে জানে। দৃষ্টি তো আরহাতে সীমাবদ্ধ ছিল। বেশ সময় আরহা ওদের বাসায় রইল। আরহার মায়ের সাথে মোনারা বেগম ফোনে কথা বললেন। আরহা যাওয়ার সময় হয়ে এলো, কিন্তু বৃষ্টি বেগ যেন পাল্লা দিয়ে বাড়ছে। মোনারা বেগম এই ভর সন্ধ্যাবেলা আরহাকে একা ছাড়তে চাইছিলেন না, কিন্তু আরহা বলছিল সে পারবে, তার কাছে ছাতা আছে। তবু মোনারা বেগমের পীড়াপিড়িতে সৌরভকে সাথে নিয়েই বের হলো আরহা। বাইরে ঘুটঘুট অন্ধকার, তাই রাত করে হিজাব না বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে আরহা। কাঁধে ব্যাগ ঝোলানো, ডানাতে লং ড্রেস নিচের অংশ গুটিয়ে উঁচু করে হাঁটছে। সৌরভ মাথায় ছাতা ধরে আছে। ভাগ্য ভালো, তাই একটা রিক্সা পাওয়া গেল। রিক্সায় ওঠার পর রিক্সাওয়ালা কাগজ দিয়ে ওদের ঢেকে দিলে আরহা রিক্সাওয়ালার মাথায় ছাতা ধরে। এমন ব্যবহারে মোটেও অবাক হয় না সৌরভ, কারণ ওর এমন কাজের সাথে সে পূর্ব পরিচিত কিনা তাই। রিক্সা একটু ঝাঁকুনি দিতেই আরহা খুব শক্ত করে রিক্সার হুড ধরে ফেলে, কারণ তার রিক্সার এক্সপিরিয়েন্স যে মোটেও ভালো নয়। এখনও রিক্সা উঠতে ভয়। আসলে আমি উঠি না, আমার সাথে উঠলে আম্মা ধরে রাখে, না হলে পড়ে যাই। সৌরভ মুচকি হাসে, বাম হাত বাড়িয়ে আরহার পাশের হুড শক্ত করে ধরে রাখে, যেন এটা একটা সুরক্ষার চক্র। রাস্তায় ও কথা শুধু আরহা বলছিল, সৌরভ চুপচাপ শুনছিল। কারণ এখন তো শ্বাস নেওয়াই দুষ্কর, সেখানে আবার কথার উত্তর দিবে কি? বাসার কাছে চলে আসতে আরহা থামতে বলে। খুব জোরাজুরি করলেও সৌরভের এক কথায় যেতে দিতে বাধ্য হয়, কারণ এই সময় হয়তো আর রিক্সা নাও পেতে পারে। স্বাভাবিক বিদায় নিয়ে সৌরভ চলে আসে, কিন্তু মনে কোথাও একটা অপূর্ণতা আজ যেন তৃপ্তির ঢেকুর তুলছিল। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করছে আরহা। এতদিন পর সবাইকে পেয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে সৌরভের স্পর্শ একটু বদলায়নি। শেষ যেদিন সৌরভের সাথে আরহার একটু মনোমালিন্য হয়েছিল, সেদিন ছিল একদম এরকম বৃষ্টির দিন। আরহা সে বছর ক্লাস 7-এ পড়ে, আর সৌরভ অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিল। আরহাদের বাসায় কিছু রান্না করলে আরহার মা ওদের জন্য পাঠিয়ে দিত। ঠিক তেমনই করত মোনারা বেগম। সেদিন আরহার বাবা গ্রাম থেকে কাঁঠাল নিয়ে এসেছিল। আরহার মা প্লেটে কাঁঠালের রোয়া দিয়ে পাঠিয়ে দেয় আরহাকে, কিন্তু ফিরে আসার সময় আরহা পড়ে গিয়ে থুতনির নিচে বেশ খানিকটা কেটে যায়। সৌরভ কিছু দূরে দাঁড়ানো ছিল। এসব দেখে দ্রুত এসে আরহাকে ধরতেই আরহা আরও জোরে কান্না করতে লাগলো। রক্তে একাকার অবস্থা। ওড়না দিয়ে চেপে ধরে বসায় এসে যখন অ্যান্টিসেপ্টিকের তুলো ভিজিয়ে পরিষ্কার করে দিচ্ছিল, আরহা সে কি কান্না! জ্বলছে বলে পুরো বাড়ি মাথায় তুলেছিল। বাসায় ছেলে মানুষ বলতে শুধুমাত্র সৌরভ, কারণ তখন অফিস টাইম ছিল। রক্ত একাকার অবস্থা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। বাধ্য হয়েই সৌরভের বের হতে হয় আরহাকে নিয়ে। ফার্মেসি থেকে যখন ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসছিল, রিকশায় বসে আরহার হাত ধরে নির্লিপ্ত কণ্ঠে সৌরভ বলল, আমি যদি ডক্টর হতে পারি তাহলে তোর স্কাল্প কেটে মগজ বের করে নিব, তারপর একটু চোখ চেখে দেখব। আচ্ছা, তোকে কোন মাটিতে বানিয়েছে একটু বলবি? সে রাতে খাবার টেবিলে সৌরভ যেন এক নিস্তব্ধতায় মোরা মানব। কারো কোনো কথা কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে স্পর্শ করছে না। কিন্তু এদিকে মোনারা বেগম বৃন্ত তো আরহা নাম জপেই যাচ্ছে। কোনোভাবে কিছু খেয়ে রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দেয় সৌরভ। আরহাকে প্রথম দেখেছিল যেদিন, সেদিন গুলুমুলে একটা মেয়ে হাতে আইসক্রিম, পিচ্ছি মেয়ে বাবার কোলে ছিল। আদর করার ছলে এক আন্টি চুলে হাত দিয়েছিল বলে সে কি কান্না!
ক্লাস 1-2-তে পড়তে হয়তো মেয়েটা। স্বাভাবিক বাচ্চারা যেমন হয় তেমন ছিল, কিন্তু অসুস্থ। দরিদ্রদের প্রতি আরহার বিশেষ টান ছিল। প্রায় সময় সরব দেখত নিজের ভাগের টিফিনের টাকা হয়তো কাউকে দিয়ে দিচ্ছে, কিংবা রাস্তার কুকুরকে কিছু কিনে খেতে দিচ্ছে। তবে ভালোবাসা বলতে তখন কিছুই ছিল না। সময়ের সাথে পাল্লা দিয়ে আরহা যখন ক্লাস 7 উঠল, তখন সরবের সামনে এইচএস এক্সাম। একদিন সকালবেলা বাসায় চিৎকারে টিকে থাকা মুশকিল হচ্ছিল। দরজা লাগিয়ে সরব পড়তে বসেছে, যদি চিৎকারের শব্দ কম আসে আর কি। কিন্তু হলো বিপরীত। কেউ একজন দরজায় অনবরত আঘাত করেই চলেছে। দরজা খুলে দিতেই 2-4টে কিল সরাসরি এসে সরবের বুকে লাগতেই সামনের ব্যক্তির বোধশক্তি উদয় হলো। চোখ দুটি প্রশান্ত সাগর নিয়ে হাত দিয়ে ধাক্কা লাগিয়ে সরবের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আরহা। কান্না থামছেই না। ঘটনার আকস্মিকতায় সরব নিজেকে চুপচাপ কয়েক মুহূর্ত সময় দিয়ে নিজেকে ধাতস্থ করে সামনে এগিয়ে যায় আরহার দিকে। কাঁদছিস কেন? অপর পাশ থেকে কান্না ব্যতীত কোনো উত্তর আসছে না দেখে সরব জোর ধমক দিল। আরহা ডান হাতে তর্জনী দিয়ে নিজের নাকের বাঁ দিকে ইশারা করে দেখালো। লাল হয়ে আছে নাকের বাঁ পাশে, ছোট্ট একটা সাদা সুতো ঝুলছে। নাক বিঁধেছিস? আমি বিধাতে চাইনি আম্মা, আন্টি ওনারা জোর করে। কথা শেষ করবে কি? মেয়েটা কেঁদেই যাচ্ছে। সরব এক গ্লাস পানি এগিয়ে দেয়, কিন্তু সে কিছুতেই খাবে না। যখন রুমের দরজা খুলতে যাচ্ছিল সরব, আরহা দৌড়ে গিয়ে বাধা দেয়। কারণ এখনও নাকি কান বিধানো বাকি, আর সে কান বিধাবে না। আর সরব বা অন্য কেউ জোর করলে বাসা থেকে চলে যাবে। দরজার উপাস থেকে মনোয়ারা বেগম আরহার মা সব শুনে সরবকে বলে আরহাকে একটু দেখে রাখতে, কিছু লাগলে দিতে, তবে কোথাও যেন না যায় সেদিকে খেয়াল রাখতে বলে চলে যায়। ড্রয়ার থেকে নাপা বের করে একদম আরহাকে খাইয়ে দেয় সরব। এদিকে আরহা কান্না করছিল ব্যথায়, নাক দিয়ে পানি পড়ছিল। হঠাৎ যখন নাকের পানি মুছতে যায়, নাকের বাঁ পাশে লেগে ব্যথায় চিৎকার করে ওঠে আরহা। কান্না করলে নাক দিয়ে পানি পড়বে স্বাভাবিক, কিন্তু আর এক ফোঁটা পানি নাক দিয়ে পড়লে খবর আছে। চোখ দিয়ে ফেলতে ইচ্ছে করলে ফেলতে পারিস, কিন্তু নাক দিয়ে পানি পড়লে তোর একদিন কি আমার একদিন। সরবের এমন হুমকিতে আরহা চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর সরবের স্টাডি টেবিল থেকে মীর মোশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু নিয়ে পড়তে লাগলো আরহা। সরব তখন ক্যালকুলাসে ডুব দিয়েছে। ঘন্টা দুয়েক পর যখন সরবের মনে হলো এই রুমে আরহা নামের কোনো প্রাণী আছে, ততক্ষণে আরহা ঘুমের সাগরে ডুবে গিয়েছে। এলোমেলো আরহার বুকের উপর থেকে বই সরিয়ে মাথার নিচে বালিশ ঠিক করে গায়ে কম্বল জড়িয়ে দেয় সরব। নাকটা হালকা ফুলেছে। জীবনের 18তম বছরের এক হাড় কাঁপানো শীতের দুপুরে সরব নিজেকে বড্ড তৃষ্ণার্ত অনুভব করল। মস্তিষ্কের নিউরনগুলো দ্রুত সংকেত পাঠাচ্ছিল। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি। সেই অনুভূতির পথে হেঁটেই সরব ছোট ছোট অনুভূতিতে ভরিয়ে দিয়েছিল আরহার নাকের বাঁ পাশে সদ্য বিধানো অংশ। সেদিনের পর থেকে আরহা নামের মানে হয়তো পাল্টেছিল। কারণ অকারণে দেখতে ভালো লাগতো, কিন্তু এক্সামের জন্য এত সময় হয়ে উঠতো না। তারপর 8 মাস পর আরহা যেদিন ব্যথা পেল, সেদিন ছিল শেষ দেখা। আরহাকে নিয়ে ফিরে এসেই দ্রুত নানু বাড়ি যেতে হয় সরবদের। 15 দিন পর যখন ফিরে এসেছিল, এসে জানতে পারলো আরহালা চলে গিয়েছে। তারপর দীর্ঘ 8 বছর পর সামনে এসছে আরহা। আরহার স্মৃতিগুলো বাক্সে বন্দি ছিল এতকাল। ওর চুলের কাটা, একটা দুল, ভাঙা নাক ফুল, সাথে রক্তে মাখানোর না, সবার আড়ালে লুকিয়ে চুরিয়ে বাঁচিয়ে রেখেছে সরব। প্রথম টিউশনির পুরো টাকা আজও গুচ্ছিত আছে সরবের আলমারির ড্রয়ারের আরহার জন্য। আচ্ছা, এটা কি শুধুই ভালোবাসা ছিল নাকি আবেগ? দিন কয়েক খুব অস্থিরতায় কাটল আরহার। হঠাৎ একদিন নিমন্ত্রণ এলো সরবদের বাসা থেকে। আরহার বাবা নিমন্ত্রণ রাখলেন। শুক্রবারের সকালে আরহার পরিবার উপস্থিত হলো সরবদের বাসায়। আরহা যেদিন ব্যথা পায়, সেদিন সরবের বড় মামি আত্মহত্যা করে। তাই দ্রুত তারা চলে গিয়েছিল। বড় ভাবির কথা বলে শেষ আক্ষেপ করলেন সবাই, কিন্তু আত্মহত্যা মেনে নিতে কষ্ট হচ্ছিল। বৃন্তর স্বামীর সাথে পরিচিত হয় আরহার পরিবার। বেশ ভালো ভদ্র ছেলে বৃন্তর স্বামী। পুরোদিন বেশ আমেজে কাটিয়ে সবাই সিদ্ধান্ত নিল বিকেলে পাশের রিসোর্টে যাবে। পুরো রাস্তায় আরহার মা আফসোস করছিল। আসলে সরবদের পরিবার যেদিন নানুবাড়ি যায়, তার কয়েকদিন পর হঠাৎ আরহার বাবা ইমার্জেন্সি ট্রান্সফার হয়। 2 দিনের মধ্যে শিফট খুলনায়, যার পথে আরহার মায়ের ফোন হারিয়ে যায়। তাই যোগাযোগ সম্ভব হয়নি। সবাই রিকশায় করে যাচ্ছিল, কিন্তু মনোয়ারা বেগম সরবকে বলল আরহাকে নিয়ে বাইকে আসতে, কারণ আরহার রিকশায় প্রচণ্ড ভয় করে।
বেচারি মেয়েটা যখন রিকশায় উঠে তখন কিছু না কিছু হবেই। সবাই চলে যাওয়ার পর আরহা সরবের বাইকের পাশে দাঁড়িয়ে আছে। কিছুটা অস্বস্তি দেখিয়ে সরব জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? এর চেয়ে বিরুদ্ধে মুখে হাসি টেনে মাথা দুপাশে দুলিয়ে আরহা বলল, না। উঠে বসতেই সরব বেশ বুঝতে পারলো আরহা প্রথমবার বাইকে উঠছে। মুচকে এসে ঘাড় ঘুরিয়ে বলল, প্রথমবার? কেন? কার বাইকে উঠবো? এতটা স্পেশাল কারো লাইফে উঠিনি তাই? বাট ম্যাম, ইউ আর স্পেশাল। ইউ নো ওয়াই? ইউ আর দ্য ফার্স্ট গার্ল টু সিট অন দ্য বাইক অফ মাই বাইক। মানে কিছু না, কাইন্ডলি একটু ধরে বসেন, পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বেশ উপভোগ করছিল আরহা সরবের সঙ্গ। নীরবতা কাটিয়ে আরহা জিজ্ঞাসা করলো, তোমার বড় মামি মারা গেল কিভাবে? আত্মহত্যা করেছিল? কেন? একটা সন্তান জন্ম দিতে না পারার অক্ষমতার কারণে। দিন শেষে মামার অবহেলার কারণে বন্ধা অলক্ষ্যে অপবাদ খণ্ডার্থে। আর নাকফুলের ঠিক ওপরে ছোট্ট একটা লাল তিল। সরবকে বারবার আহ্বান জানান দিচ্ছে। আড্ডায় সবার সাথে বসলেও সরব আরহার নাকের তিলের দিকে আটকে আছে। বিষয়টা প্রথমে খেয়াল হলো বৃন্তর স্বামীর। বৃন্তকে ইশারা করে দেখালো, বৃন্ত মুচকি হাসে। এদিকে সরবের এমন বোকামত কারোর নজর এড়িয়ে যায়নি। খানিকটা সাহস নিয়ে বৃন্তর স্বামী মনোরা বেগমকে ডেকে একটু আড়ালে নিয়ে যান। আরও খানিকটা সাহস করে সরব আরহার বিয়ের কথা বলে। যেহেতু পাত্রী খোঁজা হচ্ছে, এদিকে আরহা যথেষ্ট ভালো ভদ্রমেয়ে। মনোরা বেগম মনে মনে যে চিন্তা করেনি এমন নয়, তবে এবার মেয়ের জামাইয়ের মতামত পেয়ে বেশ খুশি হয়েছেন উনি। ওসমান সাহেবকে বললেও সে সম্মতি জানায়, কিন্তু আরহার পরিবার কিভাবে নেবে কথাটা, এটাও চিন্তার বিষয়। বৃন্তর স্বামী সরবকে বলল আরহাকে নিয়ে ওদিকটা ঘুরে আসতে, ছোট্ট একটা বিল আছে ওদিকে। সরব সাই দিয়ে আরহাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মনোয়ারা বেগম সাহস করে দ্বিধা নিয়ে কথাটা বলেই ফেলে। আরহার মা এক কথায় রাজি হলেও আরহার বাবা বেশ দ্বিমত, কারণ আরহাকে না জিজ্ঞাসা করে সে কোনো মতামত দিতে চাচ্ছে না। এদিকে আরহার মা বাবাকে আশ্বস্ত করেন আরহা দ্বিমত করবে না, কারণ সে মেয়েকে ভালোভাবে চেনে। যদি আরহার মতো বিরোধ নাও থাকে তাহলে আমরা কোনো আপত্তি নেই। অর্থাৎ বিয়েতে সম্মতি দেয় আরহার বাবা। ঘণ্টাখানেকের মধ্যে বৃন্তর স্বামী সব কিছু গুছিয়ে নিয়েছে। আজ হবে বিয়ে। পাশেই মসজিদ আছে, সেখানে সরব কবুল বলবে এবং আরহা এখানে। এভাবে হুটহাট মেয়ের বিয়ে দিতে কোনো বাবা মায়ের ইচ্ছা করে? তবুও সম্মতি জানায়। এদিকে সরবের বন্ধুরা মিষ্টি নিয়ে এসে হাজির, কিন্তু বর কনে কোথায়? বিলের পারে বসে আছে আরহা। সরব, এত বাচাল একটা মেয়ে এতটা চুপচাপ হতে পারে? কয়েক বছরের ব্যবধানে তো আবার অবাক বিষয়। আরহার মনোযোগ তখন সামনের বিলের কচুরিপানা ফুলের দিকে। কচুরিপানা ফুল, অদ্ভুত এই ফুলের জীবন, ঠিক যেন প্রতিটা নারীর ভেতরে থাকা এক একটা সত্তা। একটু জোরে অসর্কতায় ধরবে তো নিঃশেষ হয়ে যাবে, অথচ আলতো স্পর্শে ছুঁয়ে দেখো, অনেক সময় তোমায় সৌন্দর্য বাড়াবে। নীরবতা ভেঙে সর্বপ্রথম জিজ্ঞাসা করে, এখনো পছন্দ? ভীষণ। আমি কিন্তু পানিতে নামতে পারবো না। আর সরবের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, মনে আছে তোমাকে আমি একবার জেদ করিয়ে ফুল আনিয়েছিলাম আর তোমার জুতা কাদায় পরিপূর্ণ হয়েছিল? আচ্ছা, তুমি আমাকে বলেছিলে ভয় নেই, সে বকুনে আমি ভুলিনি, তাই আনতে বলবো না। আর এসব আবদার আমার স্বামীর জন্য তোলা আছে, সেসব পরিপূর্ণ করবে। প্রত্যুত্তরে সরব কিছু বলে না। আরহা দৃষ্টি পুনরায় সেই কচুরিপানা ফুলের দিকে। হঠাৎ আরহার সামনে এক গুচ্ছ কচুরিপানার ফুল এগিয়ে দেয় কেউ একজন। চোখ তুলে তাকিয়ে দেখে সরব দিচ্ছে। মুচকে আরহা হাত বাড়িয়ে ফুল নিতেই সরবের ফোন বেজে ওঠে। দ্রুত ফিরতে বলছে। এদিকে ওসমান সাহেব অসুস্থ, ওনার কিছু হয়েছে। প্রথমেই যা মস্তিষ্কে কড়া নেড়ে বলছে আরহা সরবের। দ্রুত ফিরে আসতেই সরব খেয়াল করে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। দ্রুত পাশ কাটিয়ে যেতে নিলে ওরা পথ আটকে দাঁড়ায়। আরহাকে বৃন্ত নিয়ে যায়। তারপর দুজনকে বিয়ের কথা বললে সরব সম্মতি দিলেও আরহা চুপচাপ ছিল। মসজিদে বিয়ে পড়িয়ে এখানে এসে কবুল বলিয়ে নিয়ে যায় সরবের বন্ধুরা। যেদিন রিসোর্টে থাকা সবাইকে মিষ্টি মুখ করিয়েছিলেন ওসমান সাহেব, সব থেকে খুশি যেন উনিই ছিলেন। আরহার মা বাবাকে বিদায় দিয়ে আরহাকে সরবদের বাসায় নিয়ে আসা হয়। আরহাকে একদম চুপচাপ দেখে মনে মনে সরব বিশ্বাস করতে শুরু করেছে আরহার সম্মতি ছিল না। সরবের রুমে এসেই আরহা হাতের কচুরিপানার ফুলগুলো পাশের ড্রেসিং টেবিলে রাখে। সাদা পাপড়ির মধ্যে হালকা বেগুনি ছাপের মাঝে হলুদ রঙের এই ফুলকি আরহা সরবের এক সূত্রে বেঁধে দিল। সরব যখন রুমে এলো তখন রাত 11:30। আরহা বারান্দায় দাঁড়ানো,
আরহার পাশাপাশি দাঁড়িয়ে সরব জিজ্ঞাসা করলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? অন্য কেউ পছন্দের মানুষ আছে? বিয়েতে কি খুশি নাও? প্রত্যুত্তরে আরহা সরবের বুকে মাথা রেখে আঁকড়ে ধরে অভিমানী কণ্ঠে উত্তর দিতে লাগলো, আমি না হয় মেয়ে মানুষ, আমার যোগাযোগ সম্ভব হয়নি, কিন্তু তুমিও তো কারণই। কেন বলবে? চাইলে কি আমরা স্কুল থেকে খবর নিতে পারতে না? ঠিক পারতে। 100 মেট্রিক টন বোঝা নেমে হালকা হলো সরবের মস্তিষ্ক। দুহাতে আরহাকে আবদ্ধ করে হাজারখানেক ক্ষমা প্রার্থী চুমুতে ভরিয়ে দিয়েছিল আরহাকে। বিয়ের কয়েক মাস পরে শুরু হলো আরহার বায়না, বাবু চাই বাবু চাই। কারোর বাচ্চা দেখলেই মুখ ফুলিয়ে বসে থাকবে, তার নেই কেন? পেটের ভেতর কবেই তারা ফুটবল খেলবে? এসব প্রশ্নে ব্যাকুল করে তুলতে সরবকে। যখন বিয়ের 3 বছরেও আরহা কনসিভ করছিল না, তাই বাধ্য হয়ে ডক্টরের কাছে যাওয়া। রিপোর্টে কি এসছে অবশ্য কারোর অজানা নয়, কিন্তু এখানে সরব উল্টো পথে চলছে। আরহাকে বলেছে বিয়ে দিবে, কারণ আর যা হোক আরহা বাচ্চা না পেলে ভেঙে পড়বে। আবার যদি জানে সমস্যা সরবে, তাহলে তাকেও ছাড়বে না। তাই তো এই পথ বেছে নেয়া। স্মৃতির রোমন্থন শেষে সরব যখন বাস্তবিকতায় ফিরে এলো, আরহা তখন সরবকে শক্ত করে জড়িয়ে ঘুমাচ্ছে। আরহার জন্য, সরবের মায়ের জন্য এখন এসব প্রয়োজন, কারণ ভবিষ্যতে কে জানে। আরহার কথা সরব ফেলতে পারে না। একটা বাচ্চা যদি আরহার হয়, ক্ষতির কারণ কি? না, বরং সে সুখে থাকুক, এটাই তো কাম্য। না চাইতেও আরহার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে যায় সরব। ফিরে এসে দেখে বাসায় কিছুর আয়োজন চলছে। বৃন্ত এসেছে। 7 মাসের পেট নিয়ে চলতে ফিরতে একটু সমস্যা হচ্ছে। কান কথায় যা শুনলো তাতে মোটেও প্রস্তুত ছিল না সরব। আরহা সরবের বিয়ের জন্য মেয়ে দেখবে, কারণ দুর্বলতা যেহেতু আরহার, তাই সরব বিয়ে করতেই পারে। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, এরকম ব্যথা কি কাল আরহা অনুভব করেছিল? হয়তো না। পুরো দিনে আরহা সরবের সাথে কোনো কথা বলেনি। হঠাৎ বৃন্তর চিৎকারে মোনারা বেগম সরব দৌড়ে রুমে আসে। পুরো রুমের ফ্লোরে রক্ত মাখানো, ফ্লোরে পড়ে আছে আরহা। কেন যেন আরহাকে না বড় মামিকে দেখছিল সরব। তবে কি বড় মামির মতো আরহা? মাতৃত্ব এক অদ্ভুত অনুভূতি। নিজের মাঝে ছোট্ট একটি সত্তা ধীরে ধীরে বেড়ে উঠবে, প্রতি স্পর্শ শুভ্রতা নিয়ে আসে। কেমন অনুভব হয় যখন বাচ্চাটা প্রথম নড়ে ওঠে? নির্দিষ্ট সময় পর একটা ছোট্ট প্রাণ জন্ম নিবে। এই অনুভূতি সব নারী অনুভব করতে চায়। আরহা ব্যতিক্রমী নয়, কিন্তু সবার ভাগ্যে সব থাকে না। আল্লাহ তাআলা সবাইকে এই সুখ দান করেন না। সমাজ এটাকে নারীর অক্ষমতা হিসেবেই নেয়, কারণ পুরুষদের এই বিষয়ে সমস্যা হতে পারে, এটা এখন অনেকে মানতেই পারে না। বন্ধা নারীদের সমাজ স্থান খুব একটা সম্মানীয় নয়। তারা কোনো শুভ কাজে থাকতে পারে না, কারোর বিয়েতে শরিক হতে পারে না, কারোর প্রথম বাচ্চা হলেও তাদের কোলে দেয়া হয় না। অন্য সব না হয় বাদ দিলাম, একটা দম্পতি হয়তো সন্তান ছাড়া একে অপরের পাশে পুরো জীবন কাটিয়ে দিতে চায়, কিন্তু তখন শুরু হয় বংশধর হিসেবে কাউকে তো চাই। দিন শেষে একটা সন্তানের আশায় অনেক বন্ধা মেয়েদের স্বামীর জন্য দ্বিতীয় বার্ষও সাজাতে হয়। মেয়ে, তোমার ক্ষমতা নেই সন্তান জন্ম দেওয়ার, তাহলে তুমি কেন স্বামীর দ্বিতীয় বিয়ে করাতে দেবে না? ভবিষ্যৎ বলে কিছু আছে তো নাকি? অথচ সমাজ কখন এটা বলবে না তোমরা একটা অনাথ বাচ্চাকে দত্তক নাও, বাচ্চা মা বাবা পাবে আর তোমরা সন্তান। তবে সমাজ এটা বলবে কার না কার পাপ রক্ত, তার দরকার নেই ওসবের। আরহার জন্য এমন কিছু শুনতে না হয়, এই জন্য সরব আরহার বিয়ে দিতে চেয়েছিল। কারণ সমাজ আজও বড্ড সেকেলে। দোষ অপমান শব্দ আরহাকে করবে। একটা সন্তানের জন্য মেয়েটা কষ্ট পাবে, আমার অপমান সহ্য করবে, দায়ী না হওয়া সত্ত্বেও। আরহার জ্ঞান ফিরেছে। বৃন্ত বেশ রেগে আছে, পারলে ঠাটিয়ে চড় মারে আরহার দুগালে। এদিকে মোনারা বেগম ছেলের বিরুদ্ধে গিয়ে আরহাকে সব সত্য বলে দেয়। তারপর রুম থেকে বেরিয়ে যায় সরব আরহাকে একান্তে সময় দিয়ে। সবটা শুনে আরহা হাত বাড়িয়ে দেয় সরবের দিকে। অপরাধীর মতো মাথা নিচু করে আরহার পাশে বসে সরবের বাম হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে আরহা। নাকের পানি চোখের পানি এক করে বলল, তোমাকে বেস্ট অভিনেতার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এমন করলে কেন? জানো আমার কত কষ্ট হয়েছে? মিথ্যা বলেছ। সরব তখনও চুপচাপ, দৃষ্টি ফ্লোরের দিকে। আরহা সরবকে নিজের দিকে ফিরিয়ে দুহাতের আজলায় সরবের মুখ রেখে বলল, বাচ্চা কি সব? আমার তো তুমি হলেই চলবে। আমি কখনো বাচ্চার কথা বলবো না, কারো বাচ্চা কোলেও নেব না, কিন্তু তুমি প্লিজ আমাকে ছেড়ে দিও না। আমি থাকতে পারবো না। বেশ পারবে। প্রথম কয়েকদিন কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে।
স্বামীর সংসার সব হবে, ভালোভাবে হবে। আমার প্রতি দয়া দেখানোর প্রয়োজন নেই। তুমি দয়া দেখানোর কিছু না, তাছাড়া তোমাকে নিয়েই বেশ আছে। সন্তান হবে না বলে আবার বিয়ে করতে হবে, এটা কেমন কথা? আমরা দুজনে বেশ থাকতে পারবো। তাছাড়া একজন বাচ্চা দত্তক নিব, যদি মা রাজি হয়। এখন এমন বলছো, অথচ সকালে আমার জন্য পাত্রী দেখতে যেতে চেয়েছিলে। সমাজে এক পুরুষ দুই স্ত্রী নিয়ে থাকতে পারে, তাছাড়া দ্বিতীয় বিয়ে তুমি করলে আমি মেনে নিতাম ঠিক, তবে হয়তো সম্পর্কের অস্তিত্ব হারিয়ে যেত। বা, এটা খুব ভালো বলেছ। নিজের সমস্যা বলে স্বামীর বিয়ে করাতে দুবার চিন্তা করবেন, অথচ স্বামীর সমস্যা বলে দয়া দেখিয়ে যাবে। যাব তো, 100 বার যাব। কারণ আমার অনুভবে প্রথম এবং শেষ পুরুষ তুমি। সদ্য ফাটানো নাকে চুমু দেয়া পুরুষ তুমি। রক্তাক্ত মাখা ওড়না যত্ন করে রাখা পুরুষ তুমি। তুমি আমার অনুভবে সেই পুরুষ যার ভালোবাসা পাওয়ার জন্য আমি 8টি বছর অপেক্ষা করেছি। তবুও বলবে আমি দয়া করছি, বলতে পারো। তবু আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ আমার অনুভূতি তুমি। আর কথার উত্তর দেয় না সরব। যা বোঝানোর জন্য এত অভিনয় করলেও হয়তো আরা এবং পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আজ বৃন্তর ডেলিভারি ডেট। সি সেকশনে যেতে হয়েছে বাচ্চার পজিশনের জন্য। তাছাড়া টুইন্স জন্ম দিয়েছে বৃন্ত। আরা দূর থেকে দেখলো দুজন নার্স দুটো বাচ্চা কোলে নিয়ে আসছে। ওদের কাছাকাছি আসতেই বৃন্তর স্বামীর কোলে একটা বাবুকে নার্স দিতে চাইলে বৃন্তর স্বামী সরে গিয়ে আরাকে এগিয়ে দেয়। বৃন্তর প্রথম সন্তানকে প্রথম আরা কোলে নেয়। ছেলে বাবু বেশ বড় সড়ো চোখে তাকিয়ে আছে। আরা কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্য বাবু বৃন্তর স্বামীর কোলে। আয়া খালারা এসে টাকা চেয়েছে, কারণ একজোড়া রাজপুত্র জন্ম নিয়েছে। বৃন্তর স্বামী তাদেরকে বলল, এই নাও খালা, আমার ছেলের টাকা আমি দিলাম। বড় ছেলের জন্য টাকা বড় ছেলের বাবার কাছ থেকে নেবে, বুঝলে? কম নিও না কিন্তু। কথা বলেই সর্বের দিকে ইশারা করে বৃন্তর স্বামী। আর ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু এটাও বুঝতে বাকি নেই যে সন্তান জন্ম না দিয়েও আজ সে মা হতে চলেছে। কৃতজ্ঞতায় চোখের পানি ঝরছিল মোনারা বেগমের। মেয়ের জামাইয়ের মাথায় হাত রেখে অনবরত কেঁদেই চলেছে তিনি। মুখে হাসি টেনে বৃন্তর স্বামী বলল, আর আমার ছোট বোনের মতো। আর তাছাড়া আল্লাহ তো আমাদের দুটো দান করেছেন। আমি জানি ভাইয়া ভাবি আমাদের থেকে ভালোভাবে মানুষ করবে। আমাদের প্রথম সন্তান আমরা আরাকে দিয়ে দিব, এমনটা 2 মাস আগে থেকে মনস্থির করেছিলাম। এমন তো নয় খুব দূরে দিচ্ছি, যখন তখন চাইলে তো কাছে পাবো। শেষ কথাগুলো বলার সময় গলা ধরে আসে ভদ্রলোকের। সরব এগিয়ে এসে জড়িয়ে ধরে বোন জামাইকে। মুচকি এসে ভদ্রলোক নিজেও আবদ্ধ হয় গভীর আলিঙ্গনে। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না ভাই, ধন্যবাদ দিয়েও ছোট করব না। এটা আপনার ওপর ভাই, উপহার। আর ভাইয়ের পক্ষ থেকে উপহার। আপনি আমার বোনের জন্য যা করেছেন আমি কিন্তু সবটা জানি, ভয় নেই। তৃতীয় ব্যক্তি কখনো জানবে না, তবে এর বিনিময়ে আপনাকে কথা দিতে হবে। আপনি কখনো আমার বোনকে ছাড়বেন না, কখনো কষ্ট দিবেন না। শক্ত করে ভদ্রলোকের 2 হাত ধরব। সরব বলল, কথা দিলাম ভাই, কথা দিলাম। ছোট ছেলেকে নিয়ে আরহার দিন ইদানিং কিভাবে পার হয়ে যায় আরহা নিজেও বুঝতে পারে না। প্রথম কয়েকদিন বৃন্ত এই বাসায় ছিল। আরহা তখন সারাদিন 2 বাচ্চা নিয়ে ব্যস্ত। নন আইডেন্টিক্যাল টুইন্স ছেলে দুটোই পুরো কিউটেড ফ্যাক্টরি। হ্যাঁ, তো কিউটনেস কোথায় পাই কে জানে। মাসখানেক পর বৃন্ত চলে যায় নিজের বাসায়। নিজের সন্তানকে এভাবে রেখে যাওয়া ওর কাছে কতটা কষ্টের সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিল বৃন্ত। তবু আরহার দিকে তাকিয়ে যখন ওর মুখের হাসি দেখে, কষ্ট যেন কর্পূরের মতো উবে যায়। আজ সরব আরহা বাবুকে টিকা নিতে এসেছে। 1.5 মাস চলছে, তাই নিয়মিত টিকা দিতে তো হবেই। টিকা দিয়ে ফিরে আসছিল ঠিক তখন একজন ডক্টর বাচ্চাদের ওয়ার্ডে প্রবেশ করে। দম্পতিকে চিন্তা অসুবিধা হয় না ডক্টরের, তবে কি তারা বাচ্চা অ্যাডপ্ট করেছেন? কথা বলতে চাইলে সরব ইশারায় না করে। কিছুক্ষণ পর আসছে বলে চলে যায়। আরহাকে হসপিটালের রিসিপশনে ওয়েটিং সিটে বসিয়ে রেখে সরব পা বাড়ায় ডক্টরের কেবিনে। ধন্যবাদ জানিয়ে চলে আসার পর একজন মহিলা ওনাকে জিজ্ঞাসা করে, এভাবে ধন্যবাদ দিচ্ছিলেন কেন? ডক্টর এসে জবাব দেয়, ক্যারিয়ার জীবন অনেক পুরুষ দেখেছি সন্তান জন্ম না দিতে পারে স্ত্রীকে ছেড়ে দিতে, কিন্তু উনি আমার লাইফে দেখা প্রথম পুরুষ যে কিনা স্ত্রীর অক্ষমতার কারণ পুরো পৃথিবীর কাছে লুকিয়ে ভুল রিপোর্ট বানিয়ে নিজের অক্ষমতা আছে বলে বেড়াচ্ছেন, শুধুমাত্র তার স্ত্রীকে বন্ধ অপবাদ থেকে মুক্তি দিতে। সত্যি পুরুষ জাতি এক অনন্য সৃষ্টি, কারণ কাপুরুষ তো কখনো পুরুষদের কাতারেই পড়ে না। ধীর গতিতে রিক্সা চলছে। আর কোলে বাবু,
সরবের বাম হাত পিছিয়ে আছে আরহার কোমর। মেয়েটা রিক্সার ভীতি এখনও গেল না। তাতে কি, রিক্সার ভীতি না থাকলে হয়তো এভাবে বসা হতো না। আরাকে যখন বাবুর সাথে কথা বলতে দেখে সরব তখন মনে হয় তার সামান্য মিথ্যার কারণে চারপাশ শুভ্র স্পর্শে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন গল্প আপলোড হলে আপনারা সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে।